কেমন হয় যদি আপনি এই সময়ে প্রায় ৬,৬০,০০,০০০ বছর আগের ডাইনোসরের দেখা পেয়ে যান ডারউইনের কবুতরদের, আর সাথে মাইন থেকে উঠে আসা সুবিশাল রত্ন ভাণ্ডারের। প্রাগৈতিহাসিক যুগে দাপিয়ে বেড়ানো হিংস্র পশু পাখি থেকে শুরু করে অনেক নিরীহ পশু পাখি প্রাণীর কঙ্কাল, দেহাবশেষ অথবা ফসিল, পৃথিবীর সব থেকে বিশাল প্রাকৃতিক সংগ্রহশালার দিকেই আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে কিনা ৮০ মিলিয়নেরও বেশি প্রাকৃতিক উপাদান সংগৃহীত রয়েছে, যা ভূতত্ত্ব, জীববিজ্ঞান, জীবাংশবিদ্যা, খনিজবিদ্যা এবং পতঙ্গবিদ্যার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। লন্ডন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যা ইংল্যান্ডের রাজধানী লন্ডনের প্রাণকেন্দ্র সাউথ কিনজিংটনে অবস্থিত, ১৮৮১ সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তো চলুন ঘুরে দেখা যাক লন্ডন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এবং আমার সাথে, এবং আমি আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করবো এখানে। হোপসো আপনাদের ভালো লাগবে। মিউজিয়ামে ঢোকার সাথে সাথেই আপনি এই সুবিশাল কঙ্কালটি দেখতে পারবেন। এটি হচ্ছে নীলতিমির একটি কঙ্কাল, লম্বায় প্রায় ৮২ ফুট এবং ওজন ৪ টন। ১৯৯১ সালে আয়ারল্যান্ড উপকূল থেকে এই একটা মৃত নীলতিমি উদ্ধার করা হয় এবং যেখান থেকে এই কঙ্কালটি সংগ্রহ করা হয়, এবং পরবর্তীতে ১৯৩৪ সালে ৩৪ সাল থেকে এটি মিউজিয়ামে সংগৃহীত রয়েছে। একটা নীলতিমি মানে পূর্ণাঙ্গ নীলতিমির ওয়েট প্রায় ২০০ টন পর্যন্ত হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পেলাম একটি প্রায় ৬ মিটার উচ্চতার জিরাফ, এবং এটার একটা কঙ্কাল রাখা হয়েছে এবং ঠিক নিখুঁত একটা হচ্ছে দৈহিক কাঠামো পাশে রাখা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে তার ঘাড় থেকে যে গলার হাড়গুলো, মাত্র ৭টা হাড় দিয়ে কিভাবে তাদের এই এত লম্বা একটা গলা আর কি গঠিত হয়ে থাকে। এটা ভাল লাগছে আমার কাছে। আমেরিকান মাস্টোডন ম্যামথ, ১৮৪৪ সালে জাদুঘর কর্তৃক এই হাতির কঙ্কালটা সংগ্রহ করা হয়। ধারণা করা হয় এই হাতিটির বয়স ৩০ থেকে ৪০,০০০ বছর বয়স হয়ে থাকবে, অর্থাৎ এই কঙ্কালটির বয়স। আর আরেকটা বিষয় এখান থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ১৩,০০০ বছর আগেও উত্তর আমেরিকায় এই হাতিগুলো বিচরণ করতো। এরা দেখতে অনেক বড় আর হিংস্র লাগলেও এগুলো মানুষের আশেপাশেই থাকতো। আর এদের মূলত অস্তিত্ব সংকট হয় অতিরিক্ত শিকার, আবহাওয়ার পরিবর্তন এবং খাদ্য সংকট। এই ৩টা কারণ এখানে উল্লেখ করানো হয়েছিল। এটা সুবিশাল ছিল। আপনারা যদি আইস এজ মুভিটা দেখে থাকেন তাহলে আপনারা এই হাতিটাকে চিনতে পারবেন। এটা হচ্ছে ওই মুভিটাতে আমি আসলে এই হাতিটার পূর্ণাঙ্গ রূপটা দেখছিলাম। এখন আমি আপনাদেরকে যে এরিয়াটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইনসেক্ট এরিয়া। আমাদের সমস্ত প্রজাতির অর্ধেকেরও বেশি পোকামাকড় রয়েছে। আর ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রায় ৩৭ মিলিয়নেরও বেশি পোকামাকড়ের নমুনা সংগৃহীত রয়েছে। এখানে আমি আসার পরে কিছু পরিচিত পোকামাকড় দেখতে পারছি। আমার পরিচিত খুবই লাইক মাছি, তারপরে ক্রিকেট, মৌমাছি, ওপার, ড্রাগন ফ্লেস, এই টাইপের কিছু পোকামাকড়, এবং সমগোত্রীয় যে পোকামাকড়গুলো আছে সেগুলোকে মানে চারপাশে ৪ ভাবে সাজানো হয়েছিল। ভাল লাগছে আমার এটা। আচ্ছা, আপনারা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন এটাকে গাছের মতো লাগতেছে, আবার প্রবালের মতোও লাগতেছে। এটা আসলে কিন্তু প্রবাল প্রাচীর। তো সুবিশাল একটা প্রবাল প্রাচীর, আমার দেখা বলতে পারেন সবথেকে বড় একটা প্রবাল প্রাচীর হচ্ছে এটি। প্রবাল প্রাচীর হলো সামুদ্রিক জীববৈচিত্র্যের এক চমৎকার উদাহরণ। এটি পানির নিচে থাকা প্রবাল প্রলিপ নামক ক্ষুদ্র প্রাণীর উপনিবেশ দ্বারা গঠিত হয়। প্রবাল প্রাচীর সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমুদ্রের বাস্তু সংস্থান বজায় রাখতে সহায়তা করে। চলুন একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাক। আমি এখন যে ডাইনোসরের কঙ্কালটি আপনাদেরকে দেখাচ্ছি এটির বয়স ১২২ থেকে ১২৯ মিলিয়ন বছর। আচ্ছা, ১২২ থেকে ১২৯ মিলিয়ন আসলে কি পরিমাণ বছর হতে পারে বা কি পরিমাণ আগের হতে পারে? অবিশ্বাস্য একটা বিষয়, অবিশ্বাস্য। আমি শুধু ভাবছিলাম এতদিন যেগুলো আমি বইয়ের মধ্যে পড়ে আসছি সেগুলো আমি আজকে চোখে দেখছি না, যেগুলো আসলেই সত্যি। আর এটা কেন্দ্রীয় হলে রাখার মূল কারণ হচ্ছে এটি যুক্তরাজ্যে পাওয়া সব থেকে সম্পূর্ণ ডাইনোসরের একটি কঙ্কাল, যেটা ১৯১৪ সালে হোয়াইট দ্বীপে আবিষ্কৃত হয়েছিল। আর ডাইনোসরের কিন্তু আবার আরেকটা সুবিশাল এরিয়া আছে, যেটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মধ্যেই দেখাবো। সো আশা করছি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো দেখতে থাকেন।
আমার পিছনে হচ্ছে প্রায় ১২৫টা প্রজাতির শেয়ার ওয়াচার, অ্যালবাট্রেস অ্যান্ড কিছু সামুদ্রিক পাখি আর কি এগুলো। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিউজিয়ামের মিনারেলস সেকশনে। এই মিনারেলস সেকশনটা হলো পৃথিবীর সবথেকে বৃহৎ এবং বৈচিত্র্যময় খনিজ আর রত্ন সংগ্রহশালায় একটি, বলতে পারেন এটা একটা বিশাল রত্ন ভাণ্ডার। এটি ভূতত্ত্ব, খনিজবিদ্যা নিয়ে যারা কাজ করেন বা যারা আগ্রহী তাদের জন্য একটা দারুণ আকর্ষণীয় স্থান। এখানে আপনি প্রায় ১ লক্ষেরও বেশি হচ্ছে খনিজ নমুনা আর কি খুঁজে পাবেন, এবং যেগুলো পৃথিবীর বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করা হয়েছে, যেগুলো সরাসরি হয়তোবা খনি থেকে, হয়তোবা মানুষের তৈরি, এই টাইপের জিনিসগুলো। এখানে আসলে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন ডায়মন্ড, বিভিন্ন ধরনের নীলা, সব কিছু দেখতে পারবেন। আমি এখন যে নীলাটা দেখাচ্ছি এটা নীল পোখরাজ নামে পরিচিত, এবং যেটা লম্বায় ১৫ সেন্টিমিটার এবং ১০.৫ সেন্টিমিটার হচ্ছে চওড়া। এর ওজন প্রায় ২ কেজি। একবার চিন্তা করে দেখেন। এছাড়া এই মিনারেল সেকশনে আপনি ডায়মন্ড, গোল্ড, প্লাটিনাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জানা না জানা হাজারো অনেক মিনারেলস খুঁজে পাবেন। এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, দেখুন তার ভাঁজে ভাঁজে একটু খেয়াল করুন, এখানে কিন্তু সোনা আটকে আছে। তো এটা সরাসরি হচ্ছে খনি থেকে সংগ্রহ করা হয়েছে, এবং ঠিক এভাবেই অবিকৃত অবস্থায় রাখা হয়েছে, যেন আমরা যারা এখানে দেখতে আসছি তারা যেন বুঝতে পারি এগুলো কিভাবে আর কি খনির মধ্যে থাকে। আর এই পুরো সেকশনটা এত বিশাল, এত খনিজ, আসলে আমি এগুলোর মানে 1%-এরও নাম জানি না। এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং এখন আমি আরেকটা আপনাদেরকে পাথর দেখাচ্ছি, যেটাও খনিজ থেকে সংগ্রহ করা। এখানেও কিছু সোনা আটকে আছে, গোল্ড। সো এটা আমার ভাল লাগছে। পুরো সেকশনটা খুব সুন্দর করে সাজানো ছিল, এবং আমাদের কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে যারা খনিজ নিয়ে আগ্রহী, মাইন নিয়ে আগ্রহী, তাদের কাছে এটা বলতে পারেন স্বর্গরাজ্য। পুরো মিউজিয়াম ঘুরতে ঘুরতে আমরা ফার্স্ট ফ্লোরের আরেকটা পার্টে চলে আসি, এবং যেখানে এসে আমরা দেখা পাই বারবারি লায়নের স্কালের। আর মজার বিষয় হচ্ছে এই পার্টের মধ্যে বলে দেওয়া ছিল যে আপনারা এই স্কালগুলো টাচ করে দেখতে পারবেন। আমরা টাচ করছিলাম, তানভীরা টাচ করে দেখতেছিল দাঁত, মাথা। আর এখানে এসে আরেকটা মজার জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে চার্লস ডারউইনের যে কবুতরগুলো আছে সেখানে খুব সুন্দরভাবে সংগৃহীত করে রাখা আছে। আমার পিছনে যে পাথরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাতকুড়াল। এই পার্টটা মিউজিয়াম থেকে সম্পূর্ণ আলাদা। এরিয়ার ডেকোরেশন, লাইটিং এবং এখানে প্রদর্শিত সবকিছু দেখে মনে হচ্ছিল আমি আলাদা আরেকটা জায়গাতে চলে আসছি, আলাদা আরেকটা মিউজিয়ামে চলে আসছি। এর কারণটা ছিল হচ্ছে আগের সেকশনগুলো অনেকটা অ্যাস্থেটিক ছিল, কিন্তু এই জায়গাটা টোটালি হচ্ছে অনেক লাইটেড ছিল। আর এখানে এসেই প্রথমে আমাদের চোখে পড়ে বিশাল এক ব্লু হোয়েল আর তার সমান সাইজের একটা কঙ্কাল। আসলে এটা রাখার মূল কারণ ছিল যে একটা পূর্ণাঙ্গ ব্লু হোয়েল আসলে কত বড় হতে পারে এবং কি পরিমাণ ওজন হতে পারে, এই জন্যই এই প্রোটোটাইপটা মূলত বানায় রাখছে ঠিক কঙ্কালের নিচে। আর এখানে মূলত সব জায়ান্ট স্তন্যপায়ী প্রাণীদেরকে তারা রাখছিল, বিশেষ করে যেমন ব্লু হোয়েল ছিল, গ্রে হোয়েল, হাতির আদি প্রাণী যেমন নোটিও মাস্টোডন প্লান্টেসিস। এটা বলতে আসলে আমার দাঁত ভেঙে যাচ্ছে, অনেকবার ট্রাই করছি, তারপরে আমি ঠিকভাবে এখনো বলতে পারতেছি না। তো এখন আমি আপনাদের যে চোয়াল, দাঁত ও হাতির কঙ্কালের অংশবিশেষগুলো দেখাচ্ছি, এগুলো হাতির আদি জাত ভাই বলতে পারেন। এর মধ্যে যেমন একটা আছে নোটিও মাস্টোডন প্লান্টেসিস, একটু আগে আমার বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছিল।
এগুলো দক্ষিণ আমেরিকা জুড়ে বিস্তৃত ছিল এবং হালকা বনভূমিতে বসবাস করত। ধারণা করা হয় যে এই চোয়াল এবং এই দাঁতগুলোর বয়স 5 লক্ষ থেকে 15,000 বছর হয়ে থাকবে। জায়ান্ট সিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রজাতির মধ্যে অন্যতম। এই বিশাল অংশটা 100 মিটার লম্বা মার্ক টোয়েন গাছ থেকে নেওয়া হয়েছিল। 1891 সালে যখন এই গাছটা কাটা হয় তখন পৃথিবীতে প্রায় 70% ভূমি প্রকৃতির আবাসস্থল ছিল। যা এতদিন শুধু বই আর মুভিতেই দেখে এসেছি। আদিম যুগের সেই ভয়ানক হিংস্র প্রাণীগুলো, শত শত কোটি বছর আগের সেই ডাইনোসর। জুরাসিক ওয়ার্ল্ড মুভিটি অনেকেই দেখে থাকবেন ডাইনোসর নিয়ে, যে প্রাণীগুলো পুরো পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াতো, আর যে প্রাণীগুলো বেঁচে থাকলে মানুষের অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যেতে পারত। আর সেগুলোর অস্তিত্ব যদি বাস্তবেই আপনি চোখে দেখতে পারেন, কি অবিশ্বাস্য, কি রোমাঞ্চকর, তাই না? যেন এক গা ছিমছিম করা যাত্রা, যা আপনাকে শত শত কোটি বছর আগের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাবে। আমি এখন ডাইনোসরের সেকশনে আছি। এখানে আপনি সেই লক্ষ কোটি বছর আগে বেঁচে থাকা দাপিয়ে বেড়ানো ডাইনোসরদের দেহাবশেষ, মাথার খুলি, দাঁত, চোয়াল, ইভেন যেভাবে সমাহিত করা হয়েছিল সেগুলোকে, ঠিক সেভাবেই কিছু সমাহিত ডাইনোসরদের দেখা পাবেন। ফাইনালি একটা জিনিস পাইছি। এগুলো হচ্ছে ডাইনোসরের ডিম। আমার পিছনে যেগুলো দেখা যাচ্ছে, এতদিন টিভিতেই শুধু দেখে আসছি। এই ফুটে তো কিছু বাচ্চাও বের হয়েছে। ও মাই গড! ফুটে কিছু বাচ্চাও বের হয়ে গেছে এখান থেকে। ধারণা করা হয় ডাইনোসর হচ্ছে পাখিদের পূর্বপুরুষ, কারণ পাখির দৈহিক গঠনের সাথে ডাইনোসরদের দৈহিক গঠনের অনেক বেশি মিল খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। ডাইনোসর যে শুধু ভূমিতেই ছিল তা না, কিছু কিছু ডাইনোসর উড়তে পারত। পাখিরা যেমন দল ভেদে ঘুরে বেড়াতে পছন্দ করে। বিজ্ঞানীরা ডাইনোসরদের ফসিল যেসব এরিয়াতে এগুলোকে খুঁজে পেয়েছেন তার বিশদ গবেষণার পর ধারণা করে থাকেন ডাইনোসররাও ঠিক সেভাবে দল ভেদে বিচরণ করত। কিন্তু এখানে একটা বিষয় আছে, সব ডাইনোসর কিন্তু আবার হিংস্র ছিল না। কিছু কিছু ডাইনোসর ছিল খুবই নিরীহ। আর এখানে ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছু দেখতে পারলাম। দেখার বিশেষ করে এখানকার যে শত শত কোটি বছর আগের দাঁতগুলো, তারপরে চোয়াল, তারপরে হচ্ছে হাড়ের বিভিন্ন অংশ বিশেষ, যেগুলো এক একটা কোনোটা 1 লক্ষ বছর আগের, কোনোটা 2 লক্ষ বছর, কোনো 5 লক্ষ বছর আগের। আসলে এত এত এখানে ফসিল, এত এত এখানে হচ্ছে হাড় কঙ্কাল মানে সংগৃহীত আছে। এগুলো আসলে মনে রাখা, মানে আমার মতো এই যে হাড়া মাথা নিয়ে আসলে মনে রাখা সম্ভব না। শুধু আমি দেখেই যাচ্ছিলাম আর শুধু দেখে দেখে অবাক হচ্ছিলাম যে এটা 6 লক্ষ বছর আগের, এটা 1 কোটি বছর আগের, কিভাবে সম্ভব, কিভাবে? কিন্তু কিভাবে এত বিশাল এক প্রাণীকুলের সমাপ্তি ঘটল? বিজ্ঞানীরা মনে করেন প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগে এক বিশাল গ্রহাণু বা উল্কাপিণ্ড, যা মেক্সিকোতে আঘাত হানে। এই উল্কাপিণ্ডটি 10 থেকে 15 কিলোমিটার ব্যাসের ছিল এবং প্রায় 72,000 কিলোমিটার ঘন্টায় গতিতে পৃথিবীতে আসতে পড়ে। এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে প্রচুর ধূলিকণা আর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। শুরু হয় কার্বন বৃষ্টি, পরমাণু শীত। অনেক অনেক গাছপালা, পশু পাখি, প্রাণী মাটির নিচে চাপা পড়ে যায়। পৃথিবী ধ্বংসযজ্ঞে পরিণত হয়। খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। আর তারপরেই সমাপ্তি ঘটে ডাইনোসরদের। তবে তারপরেও কয়েক লক্ষ বছর পর্যন্ত বেঁচে ছিল কিছু ছোট প্রজাতির ডাইনোসর, যার বিবর্তিত রূপ হয়ে পাখিরা এখন আকাশে উড়ে বেড়াচ্ছে বলে ধারণা করেন বিজ্ঞানীরা।
আরেকটা বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো বেশ কিছু হচ্ছে মিউজিয়াম থেকে কালেক্ট করা, বেশ কিছু গুগল থেকে, উইকিপিডিয়া থেকে। সো আমি যদি এখানে কিছু ভুল করে থাকি বা বলে থাকি অবশ্যই আমাকে শুধরে দিবেন। আর আমি আশা করছি আমার ভিডিওটা কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। বলতে পারেন আমি কেবল শুরু করলাম, তো আপনাদের সাপোর্ট বিশেষভাবে কামনা করছি। ভালো রেসপন্স পেলে আমি আরও কিছু কনটেন্ট আপনাদের কাছে প্রেজেন্ট করব। সে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।